আমি মধ্যবিত্ত মেয়ে, যার ভেঙে যাওয়া স্বপ্নগুলোকে বারবার জোড়া লাগানোর ক্ষমতা তৈরি হয়ে যায় ছোটবেলা থেকে। মনে আছে, প্রাইমারি স্কুলে টিফিনের সময় মায়েরা আসতো সুস্বাদু সব খাবার নিয়ে। স্কুল গেটের সামনে জড়ো হতো ছুটি হলে। তারপর কে কোন পরীক্ষায় কত পেল, বাড়িতে তারা কতটা বদমাইশি করে, পুজোর ছুটিতে কোথায় বেড়াতে যাবে, এসবের গল্প করতে করতে বাড়ি ফিরত। আমাকে নিতে বাড়ি থেকে কেউ আসতো না। বাবা সকাল থেকেই রওনা দিত কারখানায় কাজের দিকে। মা চোখে চশমা দিয়ে সকাল থেকে রাত ব্লাউজ বানাতো পাড়ার মেয়েদের, আর দিদি করত ঘরকন্যার কাজ। স্কুল ফেরত পথে রাস্তার জমা জলে পা ডুবিয়ে আস্তে আস্তে খুব ছোটবেলাতেই বুঝে গেছিলাম আমি একজন মধ্যবিত্ত মেয়ে। একটু বড় হতেই উঁচু ক্লাসে উঠলাম যখন, আমার বান্ধবীরা গল্প করত নতুন কেনা লিপস্টিকের, কিংবা জন্মদিনে উপহার পাওয়া দামি হাত ঘড়ির। আমি তখন মুখ নিচু করে টেস্ট পেপারে কঠিন অঙ্ক সমাধানে ব্যস্ত থাকতাম, কারণ সামনেই মাধ্যমিক যে। তারপর ভালো নাম্বার থাকা সত্ত্বেও সায়েন্স পড়ার স্বপ্ন বিসর্জন দিয়ে আর্টসের ক্লাসে ভর্তি হলাম একদিন। স্কুলের পাশে হলুদ রাধাচূড়া গাছের ভেতর দুপুরের রোদ এসে খেলা করত। আমি রবি ঠাকুরের কবিতা পড়তে পড়তে নিজেকে বোঝাতাম, স্বপ্ন ছাড়াও ভালো থাকা যায়, ভালো থাকতে হয়, কারণ আমি একজন মধ্যবিত্ত মেয়ে। আমি যখন কলেজে উঠি তখন আমার দিদির বিয়ে ঠিক হয়। বাবা কারখানার মালিকের থেকে অনেকটা টাকা ধার করে বসে। লাল চেলি, সিঁদুর, গয়না এসবের সাথে দিদি একদিন চলে গেল, আর আমাদের রেখে গেল হাজারটা জটিলতার গোলক ধাঁধায়। আমি তখন সবে 18 পেরিয়েছি। সকাল থেকে রাত টিউশন পড়ানো শুরু হলো। যেই বয়সে মেয়েরা রঙিন প্রেমের স্বপ্ন দেখে, সেই বয়সে বাজারে গিয়ে দরদাম করে কিনে আনতাম আলু, পটল, ঝিঙে। দিদিরা আসতো যখন বড়লোক জামাইবাবুর কাছে মান রাখার জন্য, আমার টিউশনের সমস্ত টাকা খরচ হয়ে যেত মাসের 10 তারিখের মধ্যেই। টিউশন ব্যাচে মুখ কাচুমাচু করে এক কোনায় গিয়ে বসতাম। তারপর স্যার বলতো, 2 মাসের মাইনে বাকি, এই মাসের মধ্যে অবশ্যই দিয়ে দেবে। আমি ঘাড় হেট করে বলতাম, আচ্ছা। আমার মাথা তুলবার সাধ্য ছিল না, কারণ আমি মধ্যবিত্ত মেয়ে। বাবার চুলে পাক ধরতে শুরু করলো। ধার শোধ করতে করতে আমার মধ্যবিত্ত বাবার পিঠের শিরদাঁড়া ঈষৎ বেঁকে গেল। আরও কিছু অন্ধকার এসে জমা হলো। ওভারটাইম করে যখন বাবা অনেক রাত করে বাড়ি ফিরত, আমার খুব ইচ্ছে করত বাবাকে জড়িয়ে ধরে বলতে, দুপুরবেলায় আমাদের বাড়ির পাশে জঙ্গলে যখন একটা হলুদ রঙের পাখি শীষ দিয়ে ডাকে, পাশের 3 তলা বাড়ির বউটা যখন
দুপুরের খাবার খেয়ে ঠান্ডা ঘরের ভেতর নিশ্চিত ঘুম দেয়। চৌধুরীদের বাড়ির থেকে মাংস রান্নার সুবাস ভেসে আসে। তুমি তখন কি করো বাবা? অন্ধকার একটা কারখানার ঘরে টিফিনের বিরতিতে শুকনো রুটি চেবাও বাবা? তোমার কারখানার জানলা দিয়ে ছেলেবেলার সেই দুরন্ত বাচ্চাটা এসে দাঁড়ায় বাবা? আমি জানি কেউ আসে না। আমার স্বপ্নেও লাল ফ্রক পরা মেয়েটা আর আসে না, কারণ আমি বুঝে গেছি আমি মধ্যবিত্ত মেয়ে। মা এখন বাতের রোগী। অর্ধেক দিন রান্না করার দায়িত্ব আমাকে নিতে হয়। চোখে ছানি পড়েছে, সন্ধ্যের পর ভালো দেখতে পায় না। আমার বান্ধবীরা যখন একসাথে বেড়াতে যাওয়ার প্ল্যানিং করত, আমি মায়ের জন্য ওষুধ কিনতাম কিংবা বাবার জন্য মৌসুম্বির ফল। কয়েকটা রংচটা সালোয়ার পরে চাকরির কোচিংয়ে ক্লাস করতে যেতাম সারাটা বছর। কিন্তু মধ্যবিত্ত মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর সময় ও সুযোগটুকু থাকে না আমাদের সমাজে। আমার যে আত্মীয় স্বজনরা দুবেলা খেতে পাচ্ছি কিনা কিংবা মায়ের অসুস্থতায় খবরও নেয়নি, তারাই আমার জন্য ভালো পাত্রের সন্ধান নিয়ে আসে। আমি গলা ফাটিয়ে বলতে গেছিলাম, আমাকে একটু সময় দাও, নিজের পায়ে দাঁড়াতে দাও। পারিনি, বলতে পারিনি। বয়সের ভারে ঝুঁকে পড়া বাবার মুখ চেয়ে বলতে পারিনি। প্রায় শয্যাশায়ী মায়ের মুখ চেয়ে বলতে পারিনি। তারপর একদিন আরো ধার, আরো চিন্তা, আরো জটিলতা বাড়িয়ে লাল চেলি, গয়না, সিঁদুর নিয়ে আমি বিদায় হলাম। কারণ আমি মধ্যবিত্ত মেয়ে। সব স্বপ্নকে মাটির নিচে চাপা দিয়ে ঠোঁটের কোণে হাসি ধরে রাখার নামই মধ্যবিত্ত। মধ্যবিত্ত বারবার হেরে যাওয়া এক লড়াইয়ের নাম। আর সেই হারিয়ে যাওয়া জামরুল গাছের রোদ্দুর হতে চাওয়া একজন অতি সাধারণ মধ্যবিত্ত মেয়ে আমি।